আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা লাল সবুজে দাগানো বইয়ের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের লাল সবুজে দাগানো অংশগুলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকের চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি। এখানে খেয়াল করে দেখো, প্রথম পেজেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সাধারণত অধ্যায়ের প্রথম পেজে সেরকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু থাকতেও পারে এবং সেখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। যেমন খেয়াল করো, টর্চ লাইটে শুষ্ক ব্যাটারি, অর্থাৎ এখানে কোথায় কোন ধরনের ব্যাটারি ব্যবহৃত হয় সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে এবং এখান থেকে এরূপ প্রশ্ন আসতে পারে। যেমন টর্চ লাইটে কোন ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়, ক্যালকুলেটরে কোন ব্যাটারি ব্যবহৃত হয়, হার্টের পেসমেকারে কি ব্যাটারি ব্যবহৃত হয়, তারপর ল্যাপটপ সেলফোনে কি ব্যাটারি ব্যবহৃত হয়। এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি তড়িৎ পরিবাহী, নিচে কোনটি তড়িৎ অপরিবাহী, নিচে কোনটি তড়িৎ সুপরিবাহী। এখান থেকে আসতে পারে। দেখো এখান থেকে আসছে কিন্তু একবার, মেডিকেল এডমিশন টেস্ট 2015 এবং 16। তারপর এখান থেকে সুপার কন্ডাক্টর থেকে খেয়াল করে দেখো, এখান থেকে আসতে পারে হচ্ছে সংকট তাপমাত্রা কত, যেই তাপমাত্রায় এটা সুপার কন্ডাক্টর হয়ে যায়। আসতে পারে দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন রকম তাপমাত্রা। তারপর হচ্ছে সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে শক্তির অপচয় হয় না, অর্থাৎ এইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে নিচের কোন ধরনের পরিবাহীর মধ্য দিয়ে শক্তির অপচয় ছাড়া তড়িৎ পরিবাহ চলতে পারে। আসতে পারে তড়িৎ পরিবাহীর প্রকারভেদ, যেমন ধরো ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এইভাবে আসতে পারে যে কপার কোন ধরনের তড়িৎ পরিবাহী, ইলেকট্রনীয় নাকি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আসতে পারে সোডিয়াম ক্লোরাইড, জলীয় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কোন ধরনের তড়িৎ পরিবাহী। অর্থাৎ এখান থেকে যেটা আসতে পারে সেটা হচ্ছে কোন একটা জিনিসের এক্সাম্পল দিয়ে বলবে এটা কোন ধরনের তড়িৎ পরিবাহী, এটা কি তড়িৎ পরিবাহী নাকি অর্ধ পরিবাহী নাকি অপরিবাহী। এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখো, এখানে এক্সাম্পল গুলো আছে, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আসতে পারে যে নিচে কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, বা সবল তড়িৎ বিশ্লেষ্য কি পরিমাণে আয়নিত হয়, 70 to 100%। তারপর আসতে পারে যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কি পরিমাণে আয়নিত হয়, 1 to 10%। বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কোনটি, নিচের কোনটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। কি কি আছে, অ্যাসিটিক অ্যাসিড, তারপর হাইড্রোজেন ফ্লোরাইড। বা তারপর তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলা, চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন। অর্থাৎ এই পেজ পুরোটাই কিন্তু দেখো রেড মার্কিং করা আছে, এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এই পেজ পুরোটাই রেড মার্কিং। এখানে কিন্তু আগের পেজের এই যে তড়িৎ পরিবাহীর যে প্রকারভেদগুলো আবার সুন্দর করে ছক আকারে সাজানো আছে, এখান থেকে পড়লে সেটা বেটার হবে। স্যাররা হচ্ছে এখান থেকে প্রশ্ন করতে পারে, এখান থেকে খুব সহজে কিন্তু এই পেজটা খুললে এই জায়গাটায় ছকটা নজরে পড়ে। আচ্ছা, তারপর হচ্ছে ধাতব ও ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। এখান থেকে প্রশ্ন আসতে পারে এইভাবে, মানে কোন ধরনের পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, বা হচ্ছে কোন ধরনের তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য, কোন ধরনের তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষণ বৃদ্ধি পায়, কোন ধরনের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায়, কোনটার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব নেই। এরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। তারপর এখানে আসতে পারে যে হচ্ছে ইলেকট্রনীয় নাকি তড়িৎ বিশ্লেষ্য, কোনটাতে তড়িৎ পরিবহন ভৌত প্রক্রিয়া, কোনটাতে রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা এখানে দেখো, তাপমাত্রা বৃদ্ধিতে ইলেকট্রনীয় পরিবাহীর তড়িৎ প্রবাহ হ্রাস পায়, এই কথাটা এখানে উল্লেখ আছে। এখান থেকে আসতে পারে যে তাপমাত্রা বৃদ্ধিতে কোন ধরনের তড়িৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহ হ্রাস পায়। আসতে পারে ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহীর কি পরিবর্তন হয়, বৃদ্ধি পায়, হ্রাস পায়, অপরিবর্তিত থাকে। এইভাবে আসতে পারে।
আচ্ছা, এখানে আছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। খেয়াল করে দেখো, এখানে বিভিন্ন ধরনের তড়িৎ পরিবাহিতা উল্লেখ করা আছে। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, একটা হচ্ছে তুল্য পরিবাহিতা, একটা হচ্ছে মোলার পরিবাহিতা। এখানে আসতে পারে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার প্রকারভেদ নয়, বা আসতে পারে কিভাবে আপেক্ষিক পরিবাহিতাকে প্রকাশ করা হয়, কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, গ্রিক কোন বর্ণ দ্বারা তুল্য পরিবাহিতাকে প্রকাশ করা হয়, গ্রিক কোন বর্ণ দ্বারা মোলার পরিবাহিতাকে প্রকাশ করা হয়। এভাবে আসতে পারে। আসতে পারে সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক কি, বা আসতে পারে হচ্ছে সিজিএস পদ্ধতিতে বা হচ্ছে কোন পদ্ধতিতে তড়িৎ পরিবাহিতার একক সিমেন্স, এসআই পদ্ধতি, অথবা এসআই পদ্ধতিতে তড়িৎ পরিবাহিতার একক কি, আসতে পারে এইভাবে। আচ্ছা, এখানে আসতে পারে হচ্ছে তোমার এসআই এককে আপেক্ষিক পরিবাহিতার একক কি, সিজিএস এককে আপেক্ষিক পরিবাহিতার একক কি। অর্থাৎ এখান থেকে আমরা যে তিন ধরনের পরিবাহিতা সম্পর্কে আইডিয়া নিলাম, আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা এবং তুল্য পরিবাহিতা, এই তিন ধরনের পরিবাহিতার প্রকারভেদ, তারপর হচ্ছে এক্সাম্পল, তারপর হচ্ছে তোমার একক, এসআই একক, তারপর সিজিএস একক, এগুলো আসতে পারে। তারপর তাপমাত্রার প্রভাব, দ্রবণের ঘনমাত্রার প্রভাব, কোনটার উপর প্রভাব আছে, কোনটার উপর প্রভাব নাই, মোটামুটি এই ধরনের প্রশ্ন হচ্ছে এই দুই তিনটা পেজ থেকে আসতে পারে। এই যে এখান থেকে দেখো, একক, তুল্য পরিবাহিতার একক, সিজিএস এককে একক, আর হচ্ছে এসআই এককে একক। সব এগুলো সবগুলোই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি দ্বারা প্রকাশ করা হয়, মোলার পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তুল্য পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর আপেক্ষিক পরিবাহিতাকে বা কি দ্বারা প্রকাশ করা হয়, আসতে পারে এগুলো পরীক্ষার জন্য। মাঝে মাঝে ছোটখাটো সমীকরণ পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যদিও ইদানিং সমীকরণ সেইভাবে পরীক্ষায় আসতেছে না। এই যে ঠিক আগের মতোই আবার একক এখানে আছে, পড়ে নিলেই হবে। আচ্ছা, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, বিজ্ঞানী কুলরাস পরীক্ষামূলক ফলাফলের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষে ঘনমাত্রার সঙ্গে তুল্য পরিবাহিতার সম্পর্ক নিরূপণ করেন। তাহলে আসতে পারে যে কোন বিজ্ঞানী তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রার সাথে তুল্য পরিবাহিতার সম্পর্ক নিরূপণ করছে, এইভাবে আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে, দেখো খেয়াল করে, তুল্য পরিবাহিতা শুধুমাত্র আয়নের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে আসতে পারে যে তুল্য পরিবাহিতা কিসের উপর নির্ভর করে, আয়নের সংখ্যা, আয়নের গতিবেগ, নাকি হচ্ছে দ্রাব্যতা, এভাবে বিভিন্ন অপশন থাকতে পারে, চাপ, এভাবে বিভিন্ন অপশন থাকতে পারে। খেয়াল করে দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষণের আয়নীকরণ বিক্রিয়াটি একটি উভমুখী প্রক্রিয়া। আসতে পারে যে মৃদু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি কোন ধরনের প্রক্রিয়া, একমুখী, উভমুখী, বা নিচে কোনটি একমুখী প্রক্রিয়া, মৃদু তড়িৎ বিশ্লেষণ নাকি হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের, নাকি হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষের আয়নীকরণ প্রক্রিয়া। আসতে পারে কোন অবস্থায় আয়নগুলোর গতিবেগ সর্বোচ্চ হয়, কখন, অসীম লঘুতায় বা অতি লঘুতায়। আচ্ছা, এখান থেকে দেখো খেয়াল করে, এই কথাগুলো হচ্ছে আগে অলরেডি হয়ে গেছে। এখানে দেখো খেয়াল করে, কুশ ধ্রুবক, এখানে আসতে পারে কুশ ধ্রুবক কি, কুশ ধ্রুবক হচ্ছে এল বাই এ এর অনুপাত, বা আসতে পারে হচ্ছে এল বাই এর অনুপাতকে কি বলে, বা হচ্ছে কুশ ধ্রুবক কি দ্বারা প্রকাশ করা হয়, কুশ ধ্রুবকের একক কি, কুশ ধ্রুবকের একক হচ্ছে পার সেন্টিমিটার বা পার মিটার, এস এককে হলে পার মিটার, সিজিএস এককে পার সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে আসতে পারে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতা মাপন, এই প্রক্রিয়ায় কোন ধরনের কারেন্ট ব্যবহার করা হয়, এসি কারেন্ট নাকি ডিসি কারেন্ট, আনসার কি হবে এসি কারেন্ট। কি যন্ত্র ব্যবহার করা হয়, হুইটস্টোন ব্রিজ নাকি হচ্ছে পটেনশিওমিটার, আনসার হবে হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিবাহিতার ব্যাখ্যা কিভাবে পরিবহন হয়, খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে পুরোটা বোঝার জন্য পুরোটা রিডিং পড়তে হবে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তড়িৎ বিশ্লেষের কিভাবে কোন পদ্ধতিতে পরিবহন করে, আনসার কি হবে ইলেকট্রনীয় পরিবাহী। এদের এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আর ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে কপার। এখানে দেখো লিস্ট করে দেওয়া আছে কোনটা সবল, কোনটা দুর্বল, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য। এখান থেকে আসতে পারে খুব সহজে, এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি দুর্বল, নিচের কোনটি সবল, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পদ এবং তাদের একক। এখানে দেখো
আসতে পারে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের একক কি, এগুলো তোমরা অলরেডি সবাই জানো। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িতের একক কি, তড়িতের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম্ব, আর বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। আসতে পারে কোনটি ক্ষুদ্রতম একক। তো পুরো প্রশ্নটা খেয়াল করতে হবে, কোনটি ক্ষুদ্রতম একক বললে কুলম্ব, আর কোনটি বৃহত্তম একক বললে ফ্যারাডে। আচ্ছা, অ্যাম্পিয়ার কিসের একক, এইভাবেও আসতে পারে উল্টা করে, অ্যাম্পিয়ার কিসের একক, কুলম্ব কিসের একক। তারপর হচ্ছে তোমার সম্পর্ক আসতে পারে, কিউ ইজ ইকুয়াল টু সিটি। তারপর সম্পর্কের উপর ভিত্তি করে ছোটখাটো ম্যাথও আসতে পারে। তারপর তড়িৎ বিভব এখানে আছে, তড়িৎ বিভব, তড়িৎ বিভবের একক কি, ভোল্ট। কিভাবে প্রকাশ করা হয় এটা, জেসি ইনভার্স 1। তারপর এখানে ফ্যারাডের সূত্র কি, ফ্যারাডের সূত্র তো আর আসবে না, সূত্রের উপর ভিত্তি করে ম্যাথ আসতে পারে, ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড আই টি। এই ছোটখাটো যে সূত্রগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ছোটখাটো ম্যাথ আসতে পারে। এখান থেকে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, তারপর হচ্ছে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, এই তুল্যাঙ্কের উপর ভিত্তি করে ম্যাথ গুলো আসতে পারে। বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা প্রকাশ করা হয়, এর একক কি, গ্রাম পার কুলম। এরকম প্রশ্ন এখান থেকে আসতে পারে। এখান থেকে আসতে পারে হচ্ছে তোমার তুল্যভর, তুল্যভর আসতে পারে। রাসায়নিক তুল্যভর কি বলা হয়, রাসায়নিক তুল্যভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। বা রাসায়নিক তুল্যাঙ্ক আসলে কি, রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যভর আসলে সেম জিনিস। বা হচ্ছে কোনো একটা মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক হিসাব করতে দিতে পারে, তো হচ্ছে ওই ফ্যারাডের সূত্রের উপর ভিত্তি করে যে সূত্রগুলো আছে সেগুলোর দিয়ে হিসাব করতে হবে। বা হচ্ছে আমরা সরাসরি যেহেতু ডব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি জেড আই টি, বা হচ্ছে এটাকে যদি আরেকটু ভাঙি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই এন এফ। তো এখান থেকে আমরা সরাসরি রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারি। জাস্ট এখান থেকে যদি জেড এর মানটা বের করে ফেলি তাহলে জেড এর মানটাই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আর এই সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন ম্যাথ করতে পারি। এখানে দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থের তুল্যভর নির্ণয় শেখানো হয়েছে। তো হচ্ছে জাস্ট শুধুমাত্র কোনো একটা যৌগের বা কোনো একটা মৌলের আণবিক ভরকে তার যোজনী দিয়ে ভাগ করলে কিন্তু আমরা তুল্যভর পাই। আর রাসায়নিক তুল্যভর পাইতে হলে কি করতে হবে, ওই যোজনীর সাথে 96,500 দিয়ে ভাগ করতে হবে, তাহলে রাসায়নিক তুল্যভর, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, দেখো ডেন্টাল এডমিশন টেস্ট 16-17 আসছে। ফ্যারাডের ধ্রুবকের মান কত, 96,500, বা হচ্ছে শর্ট 96,473। আসতে পারে যে হচ্ছে এক মোল ইলেকট্রনের মোট চার্জ কত, এক মোল ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক অর্থাৎ 96,500, বা 1 ফ্যারাডে 96,500। আসতে পারে যে হচ্ছে এক মোল সিলভার উৎপাদনের জন্য কত মোল বা কত ফ্যারাডে চার্জ প্রয়োজন। আসতে পারে যে এখানে হচ্ছে একটু চেঞ্জ করে আসতে পারে যে 2 মোল সিলভার চার্জ উৎপাদনের জন্য কত মোল মানে কতটুকু চার্জ প্রয়োজন। ফ্যারাডের সূত্রের তাৎপর্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, যাদের হচ্ছে পড়া আছে তাদের ক্ষেত্রে হয়ে যাবে। এখানে হচ্ছে, এখানে মূল ভিত্তিটা কি, মানে এখানে মূল বেসিকটা হচ্ছে তোমার চার্জ যত তত মোল বা তত ফ্যারাডে ইলেকট্রন প্রয়োজন, তত ফ্যারাডে চার্জ প্রয়োজন। যেমন এখানে হচ্ছে চার্জ কত, এখানে চার্জ হচ্ছে 2+, তাহলে 1 মোল কপার তৈরি করতে আমার লাগবে 2 ফ্যারাডে চার্জ। এখানে চার্জ হচ্ছে 3+, তো আমার 1 মোল কপার উৎপাদন করতে প্রয়োজন হবে 3 ফ্যারাডে চার্জ। তো এখানে এইভাবে প্রশ্ন আসবে যে 1 মোল ক্রোমিয়াম উৎপাদনে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন, অথবা এত গ্রাম কপার তৈরিতে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন, এত গ্রাম কপার তৈরিতে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন, বা এত গ্রাম সিলভার তৈরিতে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন। এইভাবে এখান থেকে ম্যাথ আসতে পারে, ছোটখাটো ম্যাথ যেগুলা ক্যালকুলেটর ছাড়া করা পসিবল। আচ্ছা, এখান থেকে আসতে পারে হচ্ছে দেখো তড়িৎ রাসায়নিক সারি, এখান থেকে আসতে পারে যে মানে ধাতুর চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বা হচ্ছে অ্যানায়নের যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তার উপর ভিত্তি করে এখান থেকে প্রশ্ন আসতে পারে। নর্মালি আমরা কি জানি, যে মানে যে ধাতুটা যত নিচে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তত বেশি, তাই না? যত নিচে তার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। আর এখানে অ্যানায়নের ক্ষেত্রে সেম, যত বেশি নিচে তত চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। এখানে তাহলে সবচেয়ে বেশি কোনটার হবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, হাইড্রোক্সিল আয়ন।
আর এখানে কোনটা হবে? এখানে হবে সবচেয়ে বেশি গোল্ড। আস্তে আস্তে উপরের দিকে কমতে থাকবে, অর্থাৎ চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে বেশি। এখানেও কিন্তু চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নিচের দিকে বেশি। তো সক্রিয়তা সিরিজটা আমাদের এখান থেকে পড়তে হবে। এখান থেকে যে কোনো দুইটা ধাতু দিয়ে বলবে বা যে কোনো দুইটা আয়ন দিয়ে বলবে নিচের কোনটি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, বা হচ্ছে প্রশ্ন থাকবে এভাবে যে নিচের কোন আয়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। অপশন, চারটা অপশন দেওয়া থাকবে। তো আমাদেরকে বের করতে হবে কোনটা নিচের দিকে আছে। যেটা নিচের দিকে আছে সেটা হচ্ছে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। অ্যানায়নের ক্ষেত্রে সেম জিনিস, চারটা অপশনে চারটা হচ্ছে অ্যানায়ন দিয়ে রাখবে, বলবে নিচে কোনটি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি বা নিচে কোনটি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম। আমরা জানি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা হচ্ছে তার সক্রিয়তার বিপরীত, অর্থাৎ সক্রিয়তা বেশি হলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কম হবে। তো এখান থেকে এইভাবেই প্রশ্ন আসতে পারে। তারপর তড়িৎদ্বারের প্রকৃতি, তারপর হচ্ছে তোমার শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। দেখো ব্যবহার থেকে আসতে পারে যে কোন পদ্ধতিতে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। আনসার কি হবে? ডাউন পদ্ধতিতে। তারপর মার্কারি ক্যাথোড সেলে, এই যে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা টুইস্ট আছে। মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কি কি তৈরি হয়? তো এখান থেকে দেখো তিনটা জিনিস তৈরি হতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং অলরেডি এখান থেকে মেডিকেল এডমিশন টেস্টে প্রশ্ন এসেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন এবং ক্লোরিন তৈরি হইতেছে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে মার্কারি ক্যাথোড সেলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কি তৈরি হয় না, বা নিচের কোনটি তৈরি হয়। অপশনে বিভিন্ন অপশন থাকতে পারে, সেখান থেকে হচ্ছে আমাদেরকে সঠিকটা সিলেক্ট করতে হবে। মার্কারি ক্যাথোড সেলে তো মার্কারি হলে কোনটা হবে আর হচ্ছে প্লাটিনাম হলে কোনটা হবে, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তারপর অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোথা থেকে? বক্সাইট থেকে। তারপর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধাতু নিষ্কাশন করা হয় কোথা থেকে? গলিত ক্যালসিয়াম ক্লোরাইড অথবা গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে। তারপর ধাতুর সক্রিয়তা সিরিজ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে কোনটা কি থেকে কি প্রতিস্থাপন করতে পারে। নেক্সট পেজে আছে, এই যে খেয়াল করে দেখো, এই সক্রিয়তা সিরিজটা আমাদের মনে রাখতে হবে। এই পুরোটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে। দেখো খুবই রিসেন্টলি মেডিকেল এডমিশন টেস্ট 2020-21 কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। এবং এই যে সক্রিয়তা সিরিজ, এটা কিভাবে মনে রাখতে হবে এটা অলরেডি তোমরা জানো, ভাইয়ারা হয়তো ক্লাসে পড়িয়েছে। তো এই সক্রিয়তা সিরিজ থেকে বিভিন্ন ট্রিক্স হয়তো তোমাদের আছে। তো এই সক্রিয়তা সিরিজ থেকে আসবে নিচের কোনটি পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। ধরো উপর থেকে তিনটা অপশন দিল আর নিচ থেকে একটা অপশন দিয়ে দিল, তাহলে নিচের অপশনটা আনসার হবে। অথবা এই উল্টাও আসতে পারে যে নিচের কোনটি পানি থেকে, মানে জলীয় পানি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে। তো নিচের তিনটা অপশন দিয়ে দিল আর উপর থেকে এই যে উপরে চারটা কিন্তু প্রতিস্থাপন করতে পারে। উপরে পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে পারে, তো হচ্ছে উপরে পাঁচ থেকে একটা অপশন দিয়ে দিল, তাহলে আনসার কোত্থেকে হবে? উপরেরটা হবে। ঠিক একইভাবে হচ্ছে স্টিমের ক্ষেত্রে এবং HCl বা অ্যাসিডের ক্ষেত্রে আসবে। অথবা নিচে কোনটি পারে না, এইভাবেও আসতে পারে। নিচের গুলা নর্মালি হাইড্রোজেনের চাইতে যারা কম সক্রিয় তারা পারে না, আর যারা বেশি সক্রিয় তারা পারে। কোন অবস্থায় পারে তা নির্ভর করে তার সক্রিয়তার উপর। যেমন যদি বেশি সক্রিয় হয় পানি থেকেই পারে, যদি কম সক্রিয় হয় তাহলে স্টিম থেকে, যদি আরো কম সক্রিয় হয় তাহলে অ্যাসিড থেকে, আর যদি হাইড্রোজেনের চাইতে কম সক্রিয় হয় তাহলে সে আর প্রতিস্থাপন করতেই পারে না। আচ্ছা, তারপর এখান থেকে আসতে পারে হচ্ছে রাজ অম্ল বা অ্যাকোয়ারেজিয়া এর রাসায়নিক গঠন আসতে পারে। রাজ অম্লে কত মূল নাইট্রিক অ্যাসিড থাকে, রাজ অম্লে কত মূল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, বা রাজ অম্লে কোন ধাতু থাকে, গোল্ড, বা রাজ অম্লে কি, রাজ অম্লের সাথে গোল্ড মেশানোর পর কি তৈরি হয়, কোন অ্যাসিড তৈরি হয়? অরিক অ্যাসিড। অরিক অ্যাসিডের সংকেত আসতে পারে। তারপর এখানে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে আরেকটা জিনিস আসতে পারে, যেটা হচ্ছে নিচে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড। আমরা জানি অধিক সক্রিয় হচ্ছে অ্যানোড আর হচ্ছে কম সক্রিয়টা ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, তারপর হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। জাস্ট বিক্রিয়া এক্সাম্পল দিয়ে বলতে পারি এটা কোন বিক্রিয়া, জারণ অর্ধ নাকি বিজারণ অর্ধ বিক্রিয়া। তারপর আসতে পারে হচ্ছে তোমার নিচে কোনটি স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত, এটা আসতে পারে। তারপর সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, লবণ সেতুতে কি ব্যবহার হয়, খুবই গুরুত্বপূর্ণ। লবণ সেতুতে আমরা পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, নরমালি নাইট্রেট এবং ক্লোরাইড ইউজ করা হয় পটাশিয়ামের। অথবা হচ্ছে তোমার সোডিয়াম সালফেট
0.1 মোলার ইউজ করা হয়। আচ্ছা, লবণ সেতু কি আকৃতির? উল্টানো ইউ আকৃতির। কি থাকে? তুলা ভর্তি থাকে। লবণ সেতুর বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে, নিচে কোনটি লবণ সেতুর বৈশিষ্ট্য, বা নিচে কোনটি লবণ সেতুর বৈশিষ্ট্য নয়। তারপর আসতে পারে গ্যালভানিক কোষে ভোল্টেজ কত? 1.1 ভোল্ট। এখান থেকে হচ্ছে কোষ বিভব নির্ণয় আসতে পারে। তোমার একটা অ্যানোড এবং ক্যাথোডের হচ্ছে কোষ বিভব, ক্যাথোডের হচ্ছে বিভব দিয়ে দিবে, তারপর বলবে হচ্ছে কোষ বিভব নির্ণয় করো। নর্মালি আমরা কি করি? আমরা হচ্ছে বিয়োগ করি, ঊর্ধ্বমান থেকে নিম্নমানটা বিয়োগ করলে হচ্ছে কোষ বিভব পাওয়া যায়। খুব সহজ একটা ট্রিক্স হচ্ছে, আমরা হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বিয়োগ করব, যাই থাকুক না কেন হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বিয়োগ করব, তাহলেই হচ্ছে আমরা কোষ বিভব পেয়ে যাব। মাঝে মাঝে হচ্ছে ইকুয়েশন গুলো আসতে পারে যে নিচে কোনটি সঠিক, নিচে কোনটি সঠিক দিয়ে এখানে ইকুয়েশন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার তড়িৎদ্বার বিভব। এখানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত, তারপর হচ্ছে তড়িৎদ্বার বিভব কিসের উপর নির্ভরশীল, এগুলো এখান থেকে প্রশ্ন আসতে পারে। খেয়াল করে দেখো, প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয়ের ক্ষেত্রে কিছু শর্ত আছে, আসতে পারে এখান থেকে, যে কি কি শর্ত? ঘনমাত্রা হইতে হবে 1 মোলার, তাপমাত্রা হইতে হবে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। আর আসতে পারে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত। আমরা কিন্তু নর্মালি বিভিন্ন জিনিসে প্রমাণ বলতেই 1 ভোল্টেজ ধরি বা 1 ধরি, তো এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। এখানে কিন্তু প্রমাণ হচ্ছে 0 ভোল্ট, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0 ভোল্ট। এবং শর্ত কি? শর্ত হচ্ছে প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচার 298 কেলভিন। আচ্ছা, তারপর আসতে পারে হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারে কি ইউজ করা হয়? মার্কিউরিক ক্লোরাইড আসতে পারে, মার্কিউরিক ক্লোরাইডের সংকেত আসতে পারে। বা হচ্ছে তোমার ক্যালোমেল তড়িৎদ্বার কোন ধরনের তড়িৎদ্বার আসতে পারে? সেকেন্ডারি নাকি প্রাইমারি আসতে পারে। বা নিচে কোনটি প্রাইমারি তড়িৎদ্বার, নিচে কোনটি সেকেন্ডারি তড়িৎদ্বার, এইভাবেও প্রশ্ন আসতে পারে। এখান থেকে ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে হচ্ছে তোমার ভোল্টেজ আসতে পারে। সবগুলো ভোল্টেজ আসলে মনে রাখা সম্ভব না। সবচেয়ে বেটার হয় হচ্ছে যদি সবচেয়ে উপরেরটা দেখো, খেয়াল করে, লিথিয়ামের বিজারণ বিভব এবং হচ্ছে তোমার এখানে হাইড্রোজেনের 0.0, এটা তো আমরা জানি। তারপর জিঙ্ক সবচেয়ে বেশি আছে, জিঙ্ক এবং কপার। এই তিন চারটা হচ্ছে মুখস্থ রাখলেই যথেষ্ট, বাকিগুলো মনে রাখার দরকার নাই। এখান থেকে দেখো পুরো জায়গাটাই হচ্ছে রেড মার্কিং। এখান থেকেও বিভিন্ন ভাবে ভোল্টেজ বা কোষ বিভব নির্ণয়ের প্রশ্ন আসতে পারে। এখানে হচ্ছে দেখো ধাতুর ক্ষয়ের বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। ধাতু ক্ষয়ের সাধারণ উদাহরণ কি? লোহায় মরিচা পড়া। এটা কোন ধরনের ক্ষয়? অ্যানোডিক জারণ আসতে পারে। এটা কি অ্যানোডিক জারণ নাকি ক্যাথোডিক জারণ, নাকি অ্যানোডিক বিজারণ নাকি ক্যাথোডিক বিজারণ, এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। গ্যালভানাইজিং নিয়ে প্রশ্ন আসতে পারে, যে গ্যালভানাইজিং মানে গ্যালভানাইজিং এ কোন ধাতুর উপর কিসের প্রলেপ দেওয়া হয়, বা মূলত কিসের প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজিং হচ্ছে মূলত জিঙ্কের প্রলেপ দেওয়া। আমরা মনে রাখবো গ্যালভানাইজিং সবার শেষে আছে জিঙ্ক, অর্থাৎ এখানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তারপর আসতে পারে হচ্ছে এখানে ইস্পাত। ইস্পাতে লোহার সাথে আর কি কি থাকে? কপার এবং ক্রোমিয়াম থাকে। আসতে পারে ইস্পাতের গঠনে কোনটি উপস্থিত, বা ইস্পাতের গঠনে কোনটি অনুপস্থিত, বা ইস্পাতে কোনটি থাকে না, বা হচ্ছে নিকেল এবং ক্রোমিয়ামের সাথে ইস্পাতে আর কি কি থাকে, এইভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে কিন্তু এইভাবেও প্রশ্ন আসতে পারে, যে সক্রিয়তা সিরিজে কোনটির অবস্থান উপরে, কোনটির অবস্থান নিচে, কোনটি কোনটি তুলনামূলক সক্রিয়, এইভাবে প্রশ্ন আসতে পারে। এই যে এখানে এনট্রপিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। মুক্ত শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে ইকুয়েশন আসতে পারে, বিভিন্ন ইকুয়েশন, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কোনটা কি নির্দেশ করে আসতে পারে, যে এন মানে কি, এফ মানে কি, ই মানে কি। ই মানে হচ্ছে কোষ বিভব, এফ মানে হচ্ছে এখানে ফ্যারাডের ধ্রুবক, এন মানে হচ্ছে যোজনী। আচ্ছা, এখানে আসতে পারে বিভিন্ন শর্ত, কখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, কখন হবে না, এই শর্তগুলো আসতে পারে, যে কখন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে এবং কখন হবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিচের লাইনগুলো দেখো, বিভিন্ন ব্যাটারির ভোল্টেজ দেওয়া আছে, আসতে পারে বিভিন্ন ব্যাটারির ভোল্টেজ, যে ড্রাই সেলের ভোল্টেজ কত, লেড এসিড কার ব্যাটারির ভোল্টেজ কত, ক্যালকুলেটরের ভোল্টেজ কত, এভাবে আসতে পারে। অথবা হচ্ছে জোড়ায় জোড়ায় আসতে পারে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক দিয়ে ধরো হচ্ছে দিল শুষ্ক ব্যাটারি 2 ভোল্টেজ, তারপর লেড এসিড 1.5, ক্যালকুলেটর 1.6, আর হচ্ছে তোমার ল্যাপটপ 3.7, এইভাবে আসতে পারে। যেটা সঠিক, যে জোড়াটা সঠিক সেই জোড়াটা তোমাকে আনসার করতে হবে। আচ্ছা, এখান থেকে নার্নস্ট সমীকরণ আসতে পারে, যদিও এই দুটো বড় বড় সমীকরণ সাধারণত এখন আর আসে না, তাও একটু দেখে রাখা বেটার। আর বক্সের মধ্যে যে এমসিকিউ গুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, তোমরা এগুলা প্র্যাকটিস বুকে একসাথে পাবা। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের অর্ধকোষ দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে অর্ধকোষ কত প্রকার, 5 প্রকার, এবং এক্সাম্পল আসতে পারে, মানে প্রশ্নে দেয়া থাকতে পারে নিচের কোনটি ধাতু, ধাতুর আয়ন অর্ধকোষ, তারপর নিচে হচ্ছে তোমার বিভিন্ন সংকেত লেখা থাকবে, এই ধরনের সংকেত লেখা থাকবে। তারপর আসতে পারে নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, নিচের কোনটি ধাতু, ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এটা আসতে পারে সবচেয়ে বেশি ক্যালোমেল তরিদ্দার যেটা। তো এখান থেকে আমাদের সংকেত গুলা বা হচ্ছে কিভাবে লিখে কিভাবে প্রকাশ করা হয় অর্ধকোষ বিক্রিয়া গুলাকে আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে আসতে পারে হচ্ছে 1 ও 2 প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কোনটা আর তড়িৎ বিশ্লেষ্য কোষ কোনটা, দুইটার এক্সাম্পল। তারপর হচ্ছে তোমার প্রাইমারি কোষে এক্সাম্পল, সেকেন্ডারি কোষে এক্সাম্পল আসতে পারে এইভাবে, নিচে কোনটি প্রাইমারি কোষ, নিচে কোনটি সেকেন্ডারি কোষ, বা উল্টাও আসতে পারে শুষ্ক কোষ কোন ধরনের কোষ, প্রাইমারি নাকি গৌণ। তারপর ড্যানিয়েল কোষ কোন ধরনের কোষ, নিচে কোনটিতে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, নিচে কোন কোষে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হয়, এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর এখানে আসতে পারে, এখানে এই এই পার্টটুকু আমরা অলরেডি পড়ছি যে লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট এগুলা ইউজ করা হয় এবং 0.1 মোল ঘনমাত্রার দ্রবণ ইউজ করা হয়। দেখো এরকম বক্সের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তোমরা প্র্যাকটিস বুকে একসাথে পাবা অথবা বই থেকেও পড়তে পারো। নিচে কোনটি ক্যালোমেল, Ag2Cl2। আচ্ছা, এখান থেকে আসতে পারে হচ্ছে ড্রাই সেলের, ড্রাই সেল কোন ধরনের সেল, এটা কি প্রাইমারি সেল নাকি গৌণ কোষ, প্রাথমিক কোষ নাকি গৌণ কোষ, এইভাবে প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে যে ড্রাই সেলের মধ্যে বিদ্যুৎ উত্তেজক হিসেবে কোন রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়, এখানে প্রশ্ন আসতে পারে ড্রাই সেলে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়, অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়, এখানে প্রশ্ন আসতে পারে হচ্ছে পোলারন বা ছোদন নিবারক রূপে কি ব্যবহৃত হয়, বা কেন একে শুষ্ক কোষ বলে, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আসতে পারে হচ্ছে ড্রাই সেলের কোষ বিভব কত, ড্রাই সেলের কোষ বিভব হচ্ছে 1.5 ভোল্টেজ। আসতে পারে শুষ্ক কোষ বা ড্রাই সেল কোথায় ব্যবহার করা হয় বা কোনটিতে ব্যবহার করা হয় না। বা এখান থেকে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। আসতে পারে যে নিচের কোন কোষে তড়িৎ শক্তিকে তড়িৎ রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, অপশন থাকতে পারে তড়িৎ বিশ্লেষ্য কোষ, অপশন থাকতে পারে তড়িৎ রাসায়নিক কোষ। আমরা জানি তড়িৎ রাসায়নিক কোষে উল্টা হয়। আচ্ছা, এখানে হচ্ছে 2 ধরনের সোডিয়াম ক্লোরাইডের বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ দেখানো হয়েছে, খেয়াল করে দেখো, যদি বিগলিত বা গলিত সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়, আর যদি জলীয় দ্রবণ থাকে তাহলে ক্লোরিন গ্যাসের বদলে, সরি, যদি বিগলিত না হয়ে জলীয় সোডিয়াম ক্লোরাইড থাকে তাহলে কি হয়, তাহলে সোডিয়াম ধাতু না গিয়ে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এবং সাথে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এগুলা কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে আসা প্রশ্ন। তারপর
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, এখান থেকে আসতে পারে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801°C। কোন পদ্ধতিতে সোডিয়াম ধাতুকে সংরক্ষণ করা হয়? ডাউন পদ্ধতিতে। তারপর এখানে বিগালক রূপে কি ব্যবহার করা হয়? সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড বিগালক রূপে ব্যবহার করা হয়। কি কি উৎপন্ন হয় অলরেডি বলে ফেলা হয়েছে, এগুলো এভাবে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে বৈশিষ্ট্য এবং পার্থক্য। নিচে কোনটি তড়িৎ বিশ্লেষ্য কোষ, ওই পেজগুলোতে আছে। এই পেজে নিচের কোনটি দেখো পার্থক্য আকারে আছে, নিচের কোনটি গ্যালভানিক কোষ বৈশিষ্ট্য, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক কোষের বৈশিষ্ট্য, এইভাবে আসতে পারে এখান থেকে প্রশ্ন। তারপর হচ্ছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন খেয়াল করে দেখো, সকল কোষে অ্যানোড হচ্ছে ধনাত্মক, কিন্তু গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোড হচ্ছে ঋণাত্মক। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন কোষে অ্যানোড ঋণাত্মক, কোন কোষে ক্যাথোড ধনাত্মক, আসতে পারে এইভাবে। কারণ সকল কোষই কিন্তু ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, অ্যানোড ধনাত্মক, কিন্তু গ্যালভানিক কোষের ক্ষেত্রে উল্টা, গ্যালভানিক কোষে অ্যানোড হচ্ছে ঋণাত্মক আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক। তো এখান থেকে আসতে পারে। তারপর লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারিতে অভ্যন্তরীণ রোধ কত আসতে পারে? এখানে 0.001 ওহম, এটা এইভাবে না আসে কিন্তু 1 মিলি ওহম এইভাবেও আসতে পারে। তারপর হচ্ছে তোমার প্রতিটি কোষে ভোল্টেজ কত? 2 ভোল্টেজ। টোটাল কয়টা ব্যাটারি থাকে? হচ্ছে একটা ব্যাটারিতে টোটাল 12 ভোল্টেজ হয়, তাই না? টোটাল 6টা থাকে এই জন্য। কোষের ভিতর কি কি থাকে, গঠনে কি কি থাকে? তোমার H2SO4 দ্রবণের ঘনত্ব কত? এখানে 1.29। তারপর হচ্ছে H2SO4 দ্রবণের মোলারিটি কত? 4.5 মোলার। কখন বা ভোল্টেজ কত এর কম হলে রিচার্জ করতে হয়? 1.17। বা ঘনত্ব মাপক যন্ত্রের নাম কি? হাইড্রোমিটার। H2SO4 এর আপেক্ষিক গুরুত্ব কত এর মধ্যে রাখতে হয়? 1.25 থেকে 1.26 এর মধ্যে রাখতে হয়। ঘনত্ব কত এর কম হলে চার্জ দিতে হয়? খেয়াল করে দেখো, 1.2। ঘনত্ব হলে 1.2 আর ভোল্টেজ হলে 1.17, দুইটা জিনিস কিন্তু আলাদা। ঘনত্ব হলে 1.21 আর ভোল্টেজ হলে 1.17, এর কম হলে চার্জ দিতে হয়, রিচার্জ করতে হয়। তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে আসতে পারে লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড কোনটা, লিথিয়াম ব্যাটারিতে অ্যানোড কোনটা। এখানে কিন্তু পুরোটাই হচ্ছে রেড মার্ক, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, জাস্ট এতটুকুই। তারপর হচ্ছে তোমার এখানে আসতে পারে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড কোনটা, লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড কোনটা, এতটুকু পড়লে মোটামুটি হয়ে যাবে আশা করি। তারপর হচ্ছে তোমার ক্যালকুলেটর ঘড়িতে কোন ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়? হার্টের পেসমেকারে কোন ধরনের ব্যাটারি ব্যবহৃত হয়? আসতে পারে এইভাবে। আচ্ছা, তারপর আসতে পারে হচ্ছে লেড স্টোরেজ এবং লিথিয়াম ব্যাটারির সুবিধা অসুবিধা। নিচে কোনটি লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা নয়, বা নিচে কোনটি লেড স্টোরেজ ব্যাটারির অসুবিধা? এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে, মোটামুটি হেডিং গুলা পড়লেই কভার হয়ে যাবে। জাস্ট এখান থেকে ধরে দিল নিচে কোনটি লেড স্টোরেজ ব্যাটারির সুবিধা নয়। অপশন থাকবে হচ্ছে নিম্ন অভ্যন্তরীণ রোধ, রিচার্জেবল, তারপর চার্জ লেভেল পরীক্ষা, সহজ প্রাপ্যতা, আরেকটা দিয়ে দিলে অ্যাসিড বার্ন। তাহলে কোনটা হবে? অ্যাসিড বার্ন বিপদ। কোনটি সুবিধা নেই, এগুলো মোটামুটি অপশন দেখলেই বোঝা যায় কোনটি সুবিধা আর কোনটি অসুবিধা। অনুরূপ ভাবে লেড অ্যাসিডের লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সেম জিনিস, কোনটি সুবিধা কোনটি অসুবিধা। দেখো খেয়াল করে, এই যে লেড আয়নের যে ক্ষতিকর প্রভাব, এটা হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টে আসছে। কারণ কি? লেড হচ্ছে একটা ভারী ধাতু, মানুষের বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। তোমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে পড়ছো, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে কিন্তু পড়ছো এই বিষয়ে। তারপর হচ্ছে ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেলের জ্বালানি কি? হাইড্রোজেন ফুয়েল সেলের জ্বালানি হচ্ছে হাইড্রোজেন গ্যাস অথবা মিথানল। তো এইভাবে আসতে পারে যে নিচে কোনটি হাইড্রোজেন ফুয়েল সেলের জ্বালানি। অক্সিজেন গ্যাসও কিন্তু জ্বালানির মধ্যে আছে, তাহলে হাইড্রোজেন গ্যাস অথবা মিথানল এবং অক্সিজেন, অর্থাৎ এক পাশে থাকবে অক্সিজেন মাস্ট, আরেক পাশে হাইড্রোজেনও থাকতে পারে, মিথানলও থাকতে পারে। এখানে সংশ্লেষ গ্যাসের উৎপাদন দেখানো হয়েছে। খেয়াল করে দেখো কিভাবে মিথেন থেকে সংশ্লেষ গ্যাস তৈরি করা হয়েছে, বা সংশ্লেষ গ্যাসে হাইড্রোজেন কত অণু আছে, এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। সংশ্লেষ গ্যাসে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের অনুপাত কত, বা হচ্ছে সংশ্লেষ গ্যাস কি থেকে তৈরি করা হয়, কত তাপমাত্রায় তৈরি করা হয়, কি প্রভাবক ব্যবহৃত হয়, এগুলো এখান থেকে আসতে পারে।
আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফুয়েল সেল ও সাধারণ ব্যাটারির মধ্যে পার্থক্য আসতে পারে। ফুয়েল সেল কত প্রকার আসতে পারে এইভাবে, ফুয়েল সেল কত প্রকার, দুই প্রকার, হাইড্রোজেন অক্সিজেন, একটা হচ্ছে মিথানল অক্সিজেন ফুয়েল সেল। এখান থেকে আসতে পারে বিভিন্ন ফুয়েল সেলের ক্ষেত্রে নাম দিয়ে আসতে পারে, যেমন পিইএম বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। ফুয়েল সেলের ক্ষেত্রে তোমার বিজারক কি, জারক কি, তারপর মিথানল অক্সিজেন ফুয়েল সেলের ক্ষেত্রে জারক কি, বিজারক কি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সহজে কিন্তু এখান থেকে অপশন দেওয়া যায় যে নিচের কোনটি ফুয়েল সেলের জারক, নিচের কোনটি ফুয়েল সেলের বিজারক, এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হাইড্রোজেন ফুয়েল সেলের ব্যতিক্রম ধর্মী কি কি জিনিস আছে খেয়াল করতে হবে। হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রোলাইট হচ্ছে তড়িৎ মানে তরল পদার্থ। নরমালি আমরা কি করি, আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করি। তারপর এখানে প্রভাবক হিসেবে কি থাকে, প্লাটিনাম এবং নিকেল থাকে। অ্যানোড হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেলে ইউজ করা হয় হাইড্রোজেন, আর ক্যাথোড হিসেবে ইউজ করা হয় অক্সিজেন। আসতে পারে যে হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়, ক্যাথোড হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়, বা অ্যানোড হিসেবে খেয়াল করে দেখো মিথানলের দ্রবণও কিন্তু ব্যবহার করা হয়। তারপর খেয়াল করে দেখো চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযানে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হয়েছে। তারপর তাহলে আসতে পারে এইভাবে, চাঁদে অ্যাপোলো নভোযানে কোন ধরনের ব্যাটারি বা কোন ধরনের বিদ্যুৎ উৎস ব্যবহৃত হয়েছে। অপশনে থাকতে পারে হাইড্রোজেন ফুয়েল সেল, ড্রাই সেল, অপশনে থাকতে পারে তোমার লেড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এইভাবে থাকতে পারে। তারপর দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের আরেকটা নাম হচ্ছে ব্যাকুন কোষ। অপর নামগুলো কিন্তু আসতে পারে। হাইড্রোজেন ফুয়েল সেলের অপর নাম কি, জ্বালানি কোষ বা ব্যাকুন কোষ। হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা কি, এটা হচ্ছে পরিবেশ বান্ধব, এটা হচ্ছে মেডিকেল ডেন্টাল এডমিশন টেস্ট 19-20 এটা আসছে। তারপর পিইএম ফুয়েল সেলের ফুল ফর্ম আসতে পারে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। এখানে হাইড্রোজেন গ্যাসকে কত তাপমাত্রায় বিজারক রূপে ব্যবহার করা হয় আসতে পারে, 80°C। হাইড্রোজেন ফুয়েল সেলের সুবিধা কি অসুবিধা কি, এটা আসতে পারে সবগুলোর ক্ষেত্রেই। তারপর পিএইচ মিটারের ব্যবহার আসতে পারে। পিএইচ মিটার দিয়ে কি করা হয়, পিএইচ মিটার দিয়ে পিএইচ মাপা হয়, কোন কোন দ্রবণের পিএইচ মাপা হয়। তারপর হচ্ছে পিএইচ মিটারের গঠন আসতে পারে এখান থেকে। তারপর এখান থেকে আসতে পারে হচ্ছে তোমার কোন নমুনায় কোন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, পটাশিয়াম কোথায় থাকে, হাইড্রোজেন কোথায় থাকে, এই ধরনের বিষয়গুলো সাধারণত এখান থেকে আসতে পারে, কোথায় কি উপস্থিত থাকে। তো মোটামুটি এগুলাই হচ্ছে এই চ্যাপ্টারের প্রশ্ন। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু খুব ছোট একটা চ্যাপ্টার, খুব সহজে কিন্তু তোমরা পড়ে শেষ করে ফেলতে পারবা।